নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর আপনারা জানেন ৪৩ জন আইপিএস আইএএস অফিসারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। আর এবার সেই জল গড়ালো আদালত পর্যন্ত। রাজ্যের আইপিএস আইএএস সরানো নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজস্বী, দেখো, এখনো পর্যন্ত যেটা হিসাব অনুযায়ী ৪৩ জন আইএএস আইপিএস অফিসারকে নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর সরিয়ে দিয়েছেন এবং তাদের জায়গায় নির্বাচন কমিশন সরাসরি অফিসারদের নামের তালিকা পাঠিয়ে তাদেরকে নিয়োগ করার নির্দেশ দিয়েছে। এবং এই গোটা প্রক্রিয়াটায় একের পর এক রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়ার পর্ব শুরু হয়েছিল ভোটের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে, এবং সেই প্রক্রিয়া গতকাল পর্যন্ত অব্যাহত থেকেছে এবং ধারাবাহিকভাবে সমস্ত পর্যায়ের আইএএস আইপিএস অফিসারদেরকে সরানো হয়েছে এবং তাদের জায়গায় নতুনভাবে অফিসারদের তালিকা কমিশন পাঠিয়েছে। রাজ্য সরকারের তরফে এটা মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন মুখে, এবং তার পরবর্তী সময় জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েও বলেছিলেন যে নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী এবং অন্যান্য সময়ে ভোটের আগে যখনই এই ট্রান্সফার পোস্টিং অর্থাৎ এই সরিয়ে দেওয়া এবং নিয়োগ করা নতুনভাবে তার পর্যায়ে এসেছে, সেটা কমিশন করতেই পারে, কারণ নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে। কিন্তু সেটা করার প্রথা এবং রীতি হচ্ছে রাজ্যের কাছ থেকে নামের তালিকা চেয়ে পাঠায় কমিশন। রাজ্য প্রত্যেক পদের জন্য ৩ জন করে অফিসারের নামের তালিকা দেয়। সেই ৩ জনের মধ্যে থেকে নির্বাচন কমিশন তাদের যে কোনো একজনকে সেই নিয়োগের জন্য নির্দিষ্ট করে তার নাম পাঠায় এবং তাকে নিয়োগ করা হয়। কিন্তু এবারে সেই প্রথা রীতি কোনোটাই নির্বাচন কমিশন মানেনি, এটা অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী এবং চিঠিতেও জ্ঞানেশ কুমারকে পাঠানো চিঠিতেও লিখেছিলেন যে কোনো তালিকা চেয়ে পাঠানো হচ্ছে না। নির্বাচন কমিশন সরাসরি তাদের অফিসারদের নাম নির্দিষ্ট করে তালিকায় পাঠিয়ে দিচ্ছেন যে এদেরকে এই পদে নিয়োগ করতে হবে, যেটা প্রথা এবং রীতি বিরুদ্ধ বলে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন। এবার হাইকোর্টে এই গোটা ঘটনাটা যে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পার্টি করে একটা মামলা দায়ের করলেন এবং যেটা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন যে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়া কেন নির্বাচন কমিশন একের পর এক বদল করে চলেছে, যেটা সাংবিধানিক রীতিনীতি প্রথার বিরোধী। এই প্রশ্নটা তুলে এটার অনুযায়ী একটা মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে, দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং এই মামলাটি আগামী সোমবার হাইকোর্টে শুনানি হতে পারে, এমনটাই হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ রাজস্বী। সকাল সকাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনা। ছেলের হাত ভেঙে গিয়েছে, অস্ত্রোপচার করানোর জন্য মা বাবা তারা নিয়ে গিয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজে। ২ নম্বর লিফটে তারা উঠেছিলেন, কিন্তু লিফট আচমকাই ওপরে যাওয়ার বদলে নিচে চলে আসে এবং আটকে যায়। সেখানেই আটকে পড়েন মা বাবার সহ ছেলে এবং এই ঘটনার পরেই তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন, কিন্তু কেউ তাদের সাহায্য করেনি। ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়, ১ ঘন্টারও বেশি আটকে থাকেন তারা। এরপরে অরূপ বন্দ্যোপাধ্যায় নামে দমদমের বাসিন্দা ৪০ বছরের ওই ব্যক্তির মৃত্যু হয় লিফটের মধ্যে। They could have saved my son. They have not done it. यहाँ पे जो MSP के साथ रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint yes, to definitely them आपका complaint and a register complaint. They should be behind the bar and I'll tell you. yes, आप अपने कंप्लीट आपका register चाहिए। I have requested. They could have saved my son. They have not done it. यहाँ पे जो MSP के साथ रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint yes, to definitely them आपका complaint and a register complaint. They should be behind the bar and I'll tell you. মৃতের বাবার অভিযোগ শুনছেন, তিনি অভিযোগ দায়ের করতে এসেছেন, পুলিশের সঙ্গে কথা বলেছেন, ভেঙে পড়েছে মৃতের পরিবার। কি বলেছেন মৃতের বাবা দেখুন। ওরা উঠিতে গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই, সিকিউরিটি যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, কেউ বলছে দাঁড়ান তো আপনি, আমাকে ধমকাচ্ছে এরা সিকিউরিটি স্টাফ এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কিনা।
আপনি আবার এদের পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। আপনার জানা আছে ডাকলে এই হতো, ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে আমার ছেলে, আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে, এটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে, কিচ্ছু করলো না। সরাসরি চলে যাব আরজিকর মেডিকেল কলেজে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কাদের ছিল এই নজরদারির দায়িত্ব? কোনো আপৎকালীন যদি ঘটনা ঘটে তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বেই বা কারা ছিল? কি ব্যবস্থা তারা করছিল? দেখো, হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে লিফটে এতগুলো লিফট রয়েছে, বারবার পরিজনের তরফে বলা হচ্ছে যে এই 2 নম্বর লিফট তো বটেই, অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের লিফটে যখন এটা অপারেট করা হয় সেখানে ভেতরে কোনো অপারেটর বা সেখানে কোনো লিফটম্যান থাকেন না। এই প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেছেন যে পিডব্লিউডির ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তারা মূলত রক্ষণাবেক্ষণের কাজ করে প্রত্যেকটি বিল্ডিংয়ের যে লিফট রয়েছে সেগুলোর, এবং 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা সেখানে কিন্তু লিফটম্যান সিকিউরিটি গার্ড থাকার কথা রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কেন সিকিউরিটি গার্ড বা কোনো লিফটম্যান ছিল না ঘটনার সময়, সেই বিষয়টা তারা খতিয়ে দেখবেন, প্রয়োজনে তারা ফ্লোরের সিসিটিভিও দেখবেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিসি নর্থ দীনেশ কুমার তিনি কিন্তু ঠিক ঘটনাস্থলে প্রবেশ করেছেন, অর্থাৎ এই যে ট্রমা কেয়ার বিল্ডিং সেখানে প্রবেশ করেছেন। তার আগে সেখানে কিন্তু স্বাস্থ্য বিভাগের যারা আধিকারিক ছিলেন তাদের সাথে ডিসি নর্থ সেখানে মিটিং করেন। সেখানে ভাইস প্রিন্সিপাল আরজিকর হাসপাতালে সপ্তর্ষি চট্টোপাধ্যায় ছিলেন। প্রায় 10 মিনিট সেখানে কথাবার্তা বলার পরে তিনি যখন বেরিয়ে আসেন তখন আমরা দেখলাম যে মৃতের বাবা অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা, যার এই মর্মান্তিক এই দুর্ঘটনাতে যার মৃত্যু হয়েছে, তার বাবা অমল বন্দ্যোপাধ্যায়, তিনি সরাসরি ডিসির সাথে কথা বলেন এবং তিনি যেটা পরিষ্কার বলেন যে তিনি কমপ্লেন করতে চান, তিনি অভিযোগ করতে চান। তার সাথে যখন আমরা পরবর্তীকালে কথা বলি তিনি একটা মর্মান্তিক একটা বর্ণনা দেন। তিনি জানান যে গতকালকে তিনি বাইরে ছিলেন যখন তার ছেলে, নাতি এবং ছেলের বউ অর্থাৎ পুত্রবধূ ভেতরে আটকে ছিলেন, এবং তিনি তখন যেটা বলেন যে হাতুড়ি দিয়ে সেটাকে খোলার চেষ্টা হচ্ছে, কোনোভাবে কিন্তু সেখানে কোনো প্রফেশনাল কাউকে ডাকা হয়নি। তিনিও এটাও বলেছেন যে দমকলের আধিকারিকদেরকে ডাকার কথা, কিন্তু তার বিষয়ে কোনো কর্ণপাত করা হয়নি। সিকিউরিটি গার্ডও তার সাথে মিসবিহেভ করেন বা দুর্ব্যবহার করেন, এবং 100% গাফিলতি রয়েছে, কিন্তু এই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, তিনি অভিযোগ উগড়ে দেন। গতকালকে প্রায় 3টে থেকে 4টে নাগাদ প্রথমে 3 বছরের ছেলেকে নিয়ে অরূপ বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, যিনি দমদমের জয়পুরের বাসিন্দা। এখানে আসার পরে তার ব্লাড টেস্ট হয় বাচ্চাটির, এবং তারপরে ওটি করার সিদ্ধান্ত হয়। ফার্স্ট ফ্লোর থেকে যখন 4th ফ্লোরে বা বাচ্চাটিকে নিয়ে শৌচাগারে যাচ্ছিলেন সেই সময় তিনি 4th ফ্লোরে সে বাটন তিনি প্রেস করেন। সেই লিফট 4th ফ্লোরে যাওয়ার আগে 2 দফায় ওপর নিচ করে সোজা বেসমেন্টে চলে যায়, এবং তারপরে 1 থেকে 1.5 ঘন্টা ওইভাবেই তারা ভেতরে আটকে ছিলেন। আশপাশের যারা রোগীর পরিবার তারা যেটা বলছেন যে তারা আর্তচিৎকার শুনছিলেন। ভেতরে লিফটের ভেতরে যে ধাতব দেওয়াল রয়েছে সেইখানে তারা একেবারে হাত মেরে তারা হেল্প চাইছিলেন, তারা সাহায্য চাইছিলেন, কিন্তু কোনোভাবে কেউ কিন্তু তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়নি। অথচ বাইরে সিকিউরিটি গার্ড, পুলিশ, সেন্ট্রাল ফোর্স, র্যাব সমস্ত বাহিনী সেখানে ছিল। কিন্তু একেবারে আমি সুকান্ত তোমায় এই জায়গায় একটু বিরত করি, বাইরে নিরাপত্তা রক্ষীরা তারা সবাই উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বাহিনী তারা পর্যন্ত দাঁড়িয়েছিল, কিন্তু সাহায্য করার জন্য কিন্তু কেউ সেখানে উপস্থিত ছিল না। মানে যারা দাঁড়িয়েছিল তারা শুধু দাঁড়িয়ে দেখছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।